নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের গত দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকা যে আমাদের জাতীয় দলের দায়িত্ব ম্যানেজ করার পাশাপাশি আইএসএলের ক্লাব এফসি গোয়াকেও ম্যানেজ করছিল। তো কোচ মানালো মার্কোয়েজ রোকার ভবিষ্যৎ হিসাবে আমরা যেমনটা জানতাম, সদ্য শেষ হওয়া মরশুমের পরেই এফসি গোয়ার দায়িত্ব ছেড়ে আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলাবেন এই মানালো মার্কোয়েজ রোকা। তবে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি এফসি গোয়ার দায়িত্ব সামলানোর জন্য আমাদের জাতীয় দলের দায়িত্বটাই ছাড়তে পারেন তেমনটা কিন্তু ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি আমাদের জাতীয় দলের পারফরমেন্সে তেমন একটা খুশি নয়। আর সেই কারণেই আগামী মাসে আমাদের জাতীয় দলের যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশান ম্যাচ রয়েছে, সেই ম্যাচে আমাদের জাতীয় দলের পারফরমেন্স দেখে নিয়েই তিনি সিদ্ধান্ত নেবেন তিনি আর আমাদের জাতীয় দলকে নেতৃত্ব দেবেন কিনা। সেক্ষেত্রে এটা বলাই যায় কোচ মানালো মার্কোয়েজ রোকার আমাদের জাতীয় দলের দায়িত্বে আগামীতে থাকার সম্ভাবনাটা কিন্তু বর্তমানে 50-50। কোচ মানালো মার্কোয়েজ রোকা হয়তো মনে করেছিল ক্লাব ফুটবল ম্যানেজ করা এবং ন্যাশনাল ফুটবল ম্যানেজ করাটা এক, কিন্তু বাস্তবে তিনি যখন উপলব্ধি করতে পারলেন যে ক্লাব ফুটবলের থেকে জাতীয় ফুটবলকে ম্যানেজ করাটা কঠিন, তখন কিন্তু তিনি নতুন নতুন বাহানা খুঁজছেন। তো যাই হোক, এআইএফএফের উচিত হবে মানালো মার্কোয়েজ রোকার ডিসিশনের ওপর নির্ভর না থেকে এখন থেকেই নতুন কোচের খোঁজ চালানো। প্রয়োজনে আমাদের ভারতীয় কোচেদের ওপরও কিন্তু ভরসা দেখানো যেতে পারে, কারণ আমাদের ভারতীয় ফুটবলের ইমোশনটা বিদেশি কোচেদের থেকে আমাদের ভারতীয় কোচরা কিন্তু বেশি ভালো বুঝবে। এবং আশা করি সঞ্জয় সেন বা খালিদ জামিলদের মতন অভিজ্ঞতা সম্পন্ন কোচকে আমাদের জাতীয় দলের নেতৃত্বে নিয়ে আসলে আমাদের জাতীয় দল আরও উন্নতি করতে পারবে। তো এই বিষয়ে তোমাদের কী মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি আইএসএলের আপডেট নিয়ে কথা বলা যায়, তো সর্বপ্রথম উঠে আসছে এফসি গোয়ার আপডেট নিয়ে। আসন্ন মরশুমে ভারতীয় টুর্নামেন্টগুলির পাশাপাশি এশিয়া মঞ্চেও ভালো ফলাফল করার জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে বেশ কিছু বিদেশি ও ভারতীয় প্লেয়ারের সাথে কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে। এফসি গোয়ার বর্তমান বিদেশি স্কোয়াড থেকে বেশ কিছু বিদেশির পরিবর্তন আসন্ন মরশুমে দেখা যেতে চলেছে। এবং এফসি গোয়ার বর্তমান বিদেশি স্কোয়াডের মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র তাদের 29 বছর বয়সী সার্বিয়ান লেফট উইংয়ের প্লেয়ার ডেজান ড্রাজিকের সাথে চুক্তিবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। এবং এই ড্রাজিকের পাশাপাশি এফসি গোয়া দলের স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরার সাথেও চুক্তিবৃদ্ধি হতে পারে। তবে দলের বাকি বিদেশিদের সাথে আর কন্টিনিউ করবে নাকি এফসি গোয়া ম্যানেজমেন্ট, তার সিদ্ধান্তটা কিন্তু আসন্ন মৌসুমে এফসি গোয়া দলের কোচ কে হবেন বা মানালো মার্কোয়েজ রোকা তিনি থাকবেন নাকি তার উপরেই কিন্তু নির্ভর করছে। তবে এর পাশাপাশি আবার যেমনটা খবর, এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা 2 তরুণ ভারতীয় প্লেয়ারকে দলে কিন্তু প্রায় চূড়ান্ত করে নিয়েছে আসন্ন মরশুমগুলোর জন্য। আর সেই প্লেয়ারগুলো হচ্ছে 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হর্ষ পাত্রে, যিনি বর্তমানে খেলছেন বেঙ্গালুরু এফসি দলের হয়ে। যেমনটা খবর, বেঙ্গালুরু এফসির এই ভারতীয় মিডফিল্ডারের সাথে একটা লম্বা চুক্তি করতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। এবং এই হর্ষ পাত্রের পাশাপাশি 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রনি উইলসন খারবুডন, যে বর্তমানে খেলছে আই লিগের ক্লাব শিলং লাজং দলে, তো এই 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর ভারতীয় তরুণ ডিফেন্ডারের সাথেও প্রি কন্ট্রাক্টে সাইন সেরে ফেলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং যেমনটা আপডেট, এই 2 তরুণ ভারতীয় প্লেয়ারের সাথে একটা লম্বা চুক্তি সারতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এফসি গোয়া যে তারা আসন্ন মরশুমে একটা ভালো দল গঠনের জন্য ট্রান্সফার মার্কেটে বেশ ভালোভাবেই অ্যাক্টিভ রয়েছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এবার ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে কথা বললে বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে বেশ কিছু আপডেট কিন্তু বেরিয়ে এসেছে। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের বিদেশি স্কোয়াডে শুধুমাত্র মাদিথালাল এবং ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস বাদে বাকি সবকটা বিদেশিরই পরিবর্তন হতে চলেছে। মাদিথালাল সে বর্তমানে চোটের কবলে থাকলেও যেমনটা আপডেট, আসন্ন মরশুম শুরুর আগেই মাদিথালাল সে কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবে। আর সেই কারণেই মাদিথালালকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে দলের বাকি বিদেশিদের মধ্যে সাউল ক্রেসপো এবং হিজাজি মায়ের সাথে কিন্তু এখনও চুক্তি বাকি রয়েছে ইস্টবেঙ্গল দলের, যার ফলে তাদের দুজনকেই ছাড়তে হলে একটা মোটা টাকা ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে।
এবং যেমনটা খবর, ইতিমধ্যে হিজাজি মাহির এবং সাউল ক্রেসপোর এজেন্ট তারা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই দুজনের অগ্রিম বেতন দিয়ে দেয় তাহলে তারা দল ছাড়বে। আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই দুই বিদেশি প্লেয়ারের অগ্রিম বেতন দিতে রাজি না থাকে তাহলে কিন্তু তারা দুজনেই দল ছাড়বে না। এর পাশাপাশি আবার কোচ অস্কার ব্রুজান তিনি ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পারফরমেন্সেও তেমন একটা খুশি নয়। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে একটা লম্বা চুক্তি বাকি থাকায় ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়তে গেলে কিন্তু আরও বেশি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। আর দলের বিদেশিদের ছাড়তে এত টাকা ক্ষতিপূরণের বিষয়টাই কিন্তু বর্তমানে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের জন্য। কারণ বাজেটের একাংশ টাকায় যদি প্লেয়ারদের ক্ষতিপূরণ দিতেই লেগে যায় তাহলে দলে কতটা ভালো মানের প্লেয়ার নিয়ে আসা সম্ভব সেটা কিন্তু বড় চিন্তার বিষয়। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে রেখে দিলেও হিজাজি মাহির এবং সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। প্রয়োজনে হিজাজি মাহিরকে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দিয়ে সাউল ক্রেসপোকে অন্য কোনো দলে লোন আউট করারও চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই ছিল ইস্টবেঙ্গল দলের বর্তমান বিদেশি প্লেয়ারদের নিয়ে লেটেস্ট আপডেট। তো বর্তমানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা দলের বিদেশি প্লেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়ার পাশাপাশি তাদের দলের ভারতীয় উইঙ্গার পিভি বিষ্ণুকে নিয়েও কিন্তু একটা বড় সমস্যায় পড়েছে। পিভি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গলের আগামী মৌসুমের চুক্তি বাকি থাকলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পিভি বিষ্ণুর সাথে আরও 2 মৌসুমের চুক্তি বাড়াতে চাইছে। তবে পিভি বিষ্ণু কিন্তু এখনই ইস্টবেঙ্গলের সাথে নতুন চুক্তি করতে রাজি নয়, সেটা তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। তবে বর্তমানে দাঁড়িয়ে আবার যেমনটা খবর, পিভি বিষ্ণুকে দলে পেতে বেশ আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি। এবং মুম্বাই সিটি এফসি তারা বিষ্ণুকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে কথাবার্তাও বলেছে। অপর দিক দিয়ে আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় আক্রমণভাগের প্লেয়ার বিক্রম প্রতাপকে দলে পেতে বেশ আগ্রহী। এবং যেমনটা আপডেট জানা গেছিল, মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা বিক্রম প্রতাপের সাথে পিভি বিষ্ণুর একটা সোয়াব ডিলের প্রস্তাব রেখেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। তবে আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা বিক্রম প্রতাপের সাথে পিভি বিষ্ণুর সোয়াব ডিল করতে নারাজ, বরং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে বিক্রম প্রতাপের সাথে নন্দকুমারের সোয়াব ডিল করতে, যেটাতে আবার রাজি নয় মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, যদি বিক্রম প্রতাপের সাথে পিভি বিষ্ণুর সোয়াব ডিলটা সম্ভব না হয় তাহলে এই মৌসুমে বিষ্ণুকে দলে রেখে দেবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বিষ্ণু সে আসন্ন মরশুমেও ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামলেও তার পরের মরশুমে ইস্টবেঙ্গল দলেই কন্টিনিউ করে নাকি আইএসএলের অন্য কোনো ক্লাব এসে মুভ করে। আর বিষ্ণুর মতন ট্যালেন্টেড প্লেয়ার যদি ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হয় তাহলে বিষ্ণুকে দলে পেতে যে আইএসএলের একাধিক ক্লাব আসরে নেমে পড়বে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে পাঞ্জাব এফসি দলকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে পাঞ্জাব এফসিকে নিয়ে কিন্তু একটা দুর্দান্ত বিদেশির আপডেট জানা যাচ্ছে। যেমনটা জানা গেছে, পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে একটা ভালো দল গঠন করে তারা আবারও নিজেদের পুরনো সমহিমায় ফিরতে চাইছে, যার কারণে ইতিমধ্যে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু ট্যালেন্টেড বিদেশির খোঁজেও কিন্তু নেমে পড়েছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। এবং বর্তমানে দাঁড়িয়ে পাঞ্জাব এফসিকে কেন্দ্র করে যে বিদেশিটার নাম জোরালোভাবে জানা গেছে সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 26 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রুবেন হুগেনহাউট। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রুবেন যে বর্তমানে খেলছে সাইপ্রাস লিগে। সাইপ্রাস লিগের পাশাপাশি পোল্যান্ডের সেকেন্ড এবং থার্ড টায়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই রুবেনের সাথে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টের, তেমনটাই আপডেট। প্রায় 6 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন এই তরুণ বিদেশি ডিফেন্ডার যে বর্তমানে তার কেরিয়ারের প্রাইম টাইমের মধ্যে দিয়ে কাটাচ্ছে, তো সেই বিদেশিকেই চূড়ান্ত করার পথে রয়েছে এবার কিন্তু পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। তো আইএসএলের বাকি ম্যানেজমেন্টগুলির পাশাপাশি পাঞ্জাব এফসি তারাও যে ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করে দিয়েছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা আসন্ন মৌসুমে একটা দুর্দান্ত স্কোয়াড গঠন করে তারা আবারও নিজেদের সমহিমায় ফিরতে পারে নাকি। তো যাই হোক, এবার আসন্ন মৌসুমের আইএসএলের বিষয়ে কথা বললে তোমরা জানো এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আসন্ন মৌসুমে ভারতীয় ফুটবলে এফএসডিএল আর ইনভেস্ট করবে নাকি সেই বিষয় নিয়ে। এফএসডিএল তারা আসন্ন মৌসুমে ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে না চাইলে আসন্ন মৌসুমে আইএসএল হওয়া নিয়েও কিন্তু একটা সংশয় দেখা দিয়েছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট কিন্তু বেরিয়ে এসেছে আসন্ন মৌসুমের আইএসএলকে কেন্দ্র করে। যেমনটা গতকাল মার্কাস মার্গুলাও জানিয়েছে, আসন্ন মৌসুমের আইএসএল শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে। সেক্ষেত্রে এটা কিন্তু প্রায় নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আসন্ন মৌসুমে আইএসএলের ওপেনিং ডেট যেহেতু ঘোষণা হয়ে গেছে, সেহেতু এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছে। সেক্ষেত্রে সকল ভারতীয় ফুটবল সমর্থকরা আসন্ন মৌসুমে আইএসএল হবে নাকি সেই নিয়ে বেশ চিন্তায় থাকলেও বর্তমানে যে এই চিন্তার কালো মেঘটা কাটতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে সকল আইএসএল প্রেমীদের জন্য এটা যে একটা বড় সুখবর সেটা কিন্তু তোমরা বলতেই পারো।
তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও রোজ রোজ এইরকম নতুন আপডেট সবার আগে পেতে। আর তোমরা আমাদের পাশে থাকলেই তোমাদের জন্য কিন্তু রোজ রোজ এরকম নতুন আপডেট নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। আসন্ন মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের একাধিক বিদেশি প্লেয়ারের পরিবর্তন করতে চলেছে, সেটা তোমরা জানো। আর সেই পরিবর্তন বিদেশিদের মধ্যে গ্রেগ স্টুয়ার্ট, টম অ্যালড্রেডদের পাশাপাশি দিমিত্রি পেট্রাটসকে নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল। যেমনটা জানা গেছিল, দিমিত্রি পেট্রাটসের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের চুক্তি বাকি থাকলেও দিমিত্রি পেট্রাটসকে দলে রাখা হবে নাকি তার সম্ভাবনাটা 50-50। তবে বর্তমানে দাঁড়িয়ে দিমিত্রি পেট্রাটসের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে, আসন্ন মরশুমে মোহনবাগান জার্সিতেই মাঠে নামতে চলেছে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি ডিমিগড। মানে আসন্ন মরশুমে মোহনবাগান দলেই থাকতে চলেছে দিমিত্রি পেট্রাটস, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকল দিমিত্রি পেট্রাটস প্রেমীদের জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমাদের মতে দিমিত্রি পেট্রাটসকে রেখে দেওয়ার সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত হলো, নাকি দিমিত্রি পেট্রাটসের এই মরশুমের পারফরমেন্সের নিরিখে তাকে ছেড়ে দিলে বেটার হতো? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।